আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। 2 দিনে টানা তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টায় 3.7 মাত্রা ভূমিকম্প হয় উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায়। এর 1 সেকেন্ডের ব্যবধানে 4.3 মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল নরসিংদী। তারও আগে সকাল 10টা 36 মিনিটেও ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে। গতকালও 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা সহ সারা দেশ, যার উৎপত্তিস্থলও নরসিংদীর মাধবদী। অল্প সময়ের ব্যবধানে 4 দফায় ভূমিকম্প, বড় ভূমিকম্পের আভাস বলছেন আবহাওয়াবিদ। এর বাদলের রিপোর্টে বিস্তারিত। শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। এতে প্রায় 600-র উপরে মানুষ আহত হওয়ার পাশাপাশি নিহত হন 10 জন। শুক্রবারের রেশ না কাটতেই শনিবার সকাল 10টা 36 মিনিটে ভূমিকম্প হয় আবারও। উৎপত্তি নরসিংদীর পলাশে। কেমন যেন ঝাঁকুনি দিল, তো ভাবলাম যে ভূমিকম্প বোধহয় অনুভূতি হচ্ছে আর কি। তো একটু আতঙ্কিত মনে হলো, যেহেতু কালকে ভূমিকম্প হয়ে গেল, আজকে আবার ভূমিকম্প, এটা একটা আতঙ্কের ব্যাপার স্যাপার। সন্ধ্যায় আবারও নরসিংদী ও ঢাকায় ভূমিকম্প হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকে আহত হয়। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। 4 দফা ভূমিকম্পের বিস্তারিত জানান আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। সন্ধ্যা 6টা 6 মিনিট 5 সেকেন্ডে যেটি হয়েছে, সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে এবং সেটার মাত্রা হচ্ছে 4.3। 6টা 6 মিনিট 4 সেকেন্ডে যেটি হয়েছে, সেটা হয়েছে ঢাকার বাড্ডায়, তার মাত্রা ছিল 3.7। তিনি বলেন, 1918 সালের পর আবার বড় আরেকটি ভূমিকম্পের সময় ঘনিয়ে এসেছে। ভূমিকম্পের যেহেতু আগাম সতর্কতা নেই এবং প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এটি ঠেকানো সম্ভব নয়, এজন্য সতর্কতা ও প্রস্তুতি রাখা জরুরি। 1918 সালে শ্রীমঙ্গলে 7.3 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই হিসাব অনুযায়ী আসলে প্রায় 100 বছরের বেশি হয়ে গিয়েছে। তো এটা অনুযায়ীও একটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাদল, আরটিভি, ঢাকা। দেশে গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল এ যাবৎকালের অন্যতম বড় ধরনের আঘাত। 7 মাত্রার ভূমিকম্প হলে তা এর চেয়ে 10 গুণ শক্তিশালী হয়ে আঘাত হানবে, যা ঢাকাকে মুহূর্তেই পরিণত করবে ধ্বংসস্তূপের নগরীতে। তবে আপাতত বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। বড় ধরনের আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে হলে জনগণকে সচেতন করার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে নড়েচড়ে বসার তাগিদ বিশ্লেষকদের। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শুক্রবারের ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ সারা দেশ। উৎপত্তি স্থল রাজধানীর অদূরে নরসিংদীর মাধবদীতে, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7। এতেই পুরনো ঢাকা সহ বিভিন্ন স্থানে ঘটে ভবন ধস সহ প্রাণহানির ঘটনা। আল্লাহু আকবার। ভৌগোলিকভাবে বাংলাদেশ সহ এই অঞ্চলের অবস্থান ইউরেশিয়া, ভারতীয় এবং বার্মা 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে, যা বরাবর ঝুঁকিপূর্ণ। ত্রিভুজাকার এই প্লেটের শক্তি নির্গত ছিল মাধবদীর ভূমিকম্প, যা প্রবল আকারে নাড়া দেয় গোটা দেশকে। এরকম ফল্টের সাইজের উপর, ফল্টের ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে কি মাত্রার আর্থকুয়েক হবে। একটা মাত্রা বাড়া মানে 10 গুণ বড় আর্থকুয়েক। যেমন একটা 5 ম্যাগনিটিউড 7 ম্যাগনিটিউড, এটা হয়ে এখন অনেক দিন একদিন হয়ে গেল। মানে সাধারণত বড় আর্থকুয়েকে আফটার শক ফরশক থাকে, এই ধরনের আর্থকুয়েকে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, শেষ। অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে 3 ভাগে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। একেবারে ঝুঁকিপূর্ণ এগুলো চিহ্নিত করতে, ইন্টারমিডিয়েট যেগুলোকে বিল্ডিংয়ের স্ট্রেংথ বাড়ায় এটাকে টিকিয়ে রাখা যায়। আরেকটা আছে যেটা এখন এই বিল্ডিং কোড মেনে, বিল্ডিং কোডের যেই প্যারামিটার আছে এটা মেনে করা হয়েছে, এটা ঝুঁকিপূর্ণ না। এই বিল্ডিং নন ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বলে আমরা, সেগুলা তো আসলে 5-6 মাত্রার ভবনে, যেটা আমরা দেখছি গতকালকে, যে সামান্য 23 সেকেন্ড 24 সেকেন্ডের শেকিংয়েই এই দেয়ালগুলো ধসে পড়ছে। রাজুক আরবান রেজিলিয়েন্স রিস্ক ম্যাপ নামে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল এবং সেটার কথা ছিল সেই তথ্যগুলো ড্যাপে সন্নিবেশিত করা হবে। সেটা আমার জানা মতো এখনও করা হয়নি।
ভবনের নকশা অনুমোদনের কঠোরতা, নিয়মিত পরিদর্শন এবং জনগণকে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ লোক দেখানো হলে অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। দর্শক, ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে শিক্ষার্থীরা কেন রাস্তায় অবস্থান নিয়েছেন? হলে থাকা নিয়ে কিসের শঙ্কা তাদের, কি বলছেন তারা? আফসানা, আপনি জানেন যে গতকালকে এবং আজকে মোট 3টি ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পের পর আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে এবং আজকে যেই সন্ধ্যা 6টার পরে যে পরপর 2টি ভূমিকম্প হয়, সেই 2টি ভূমিকম্পের পরেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা হল থেকে বাইরে চলে আসে এবং বাইরে চলে এসে তারা এই মুহূর্তে সড়কে তাদের হলের সামনে আব্দুল লতিফ যেই হল রয়েছে সেই হলের সামনেই তারা অবস্থান নিয়েছেন। এখানে তাদের যেই বিছানাপত্র রয়েছে সেই বিছানাপত্র এবং কাঁথা বালিশ নিয়ে তারা এইখানটাতে আজকে যে কিছুটা শীত রয়েছে সেই শীতের রাতে তারা এখানটাতে অবস্থান করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মোট 4টি হলের মধ্যে 3টি হল ছেলেদের এবং 1টি হল মেয়েদের এবং মেয়েদের 1টি হলের 2টি ভবন। তো এই পুরো 4টি হলের মধ্যে 5টি ভবনের 4টি ভবনই জরাজীর্ণ তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই 5টি হলে মোট 3000-এর মতো শিক্ষার্থীরা তারা থাকেন এবং এর মধ্যে সবচেয়ে পুরাতন হল লতিফ হল, যেই হলের সামনেই তারা এখন অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছে যে 1995 সালে এই লতিফ হলটি নির্মাণ করা হয় এবং আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে তারা অস্থায়ী আবাসন ব্যবস্থার কথা জানিয়েছেন। আজকে একটি শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে 7 জনের একটি প্রতিনিধি দল তাদের এই হলটিতে আসে এবং এই হলে যেই কলামগুলো সেই কলামগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে পরীক্ষা নিরীক্ষার পর যেই লোড বহন করার যেই ক্ষমতা দরকার, যে স্কোর দরকার, সেই স্কোরে উত্তীর্ণ হয়নি এই হলটি। এ কারণে তারা ঝুঁকিপূর্ণ মনে করে নিজের জীবনের তারা নিরাপত্তার কথা চিন্তা করে তারা আজকে রাজপথে তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যেই হলগুলো রয়েছে সেই হলগুলো 4টি হলই যাতে ভেঙে দেওয়া হয় এবং ভেঙে পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি এই পুনর্নির্মাণ হওয়ার আগ পর্যন্ত তারা এই ঝুঁকিপূর্ণ হলে থাকবেন না, তাদেরকে অস্থায়ীভাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যেই খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে যাতে অস্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করা হয় এই দাবি তারা জানিয়েছেন। আফসানা। জি, ধন্যবাদ নাজমুল আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভূমিকম্প আরও 10 সেকেন্ড স্থায়ী হলে রাজধানীতে বড় বিপর্যয় নেমে আসতো জানিয়ে রাজুক চেয়ারম্যান জানিয়েছেন শীঘ্রই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বংশালী ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় ভবনটির নকশা দেখাতে পারেনি মালিকপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পের কম্পনের তীব্রতা এতটাই ছিল যে রাজধানী সহ বিভিন্ন স্থানে ভবনের রেলিং ধসে পড়ার পাশাপাশি ফাটল দেখা দেয়। এতে 10 জন নিহত ও শতাধিক আহত হয়। আমি দৌড় দিয়েছিলাম, এরপর যখন দোতলা গেছিলাম তখন আমি 3টা সিঁড়ি লাফ দিতে গিয়ে পড়ে গেছিলাম। এই মাথায় আঘাত পাইছি, মাথা ফাইটে রক্ত গেছে, অনেক আঙ্গুল ভাঙে গেছে আর মেরুদণ্ডের এই পাছার হাড্ডি 5-6 জায়গায় ভাঙে গেছে। অজ্ঞান হয়ে গেছিলাম পুরা, এখন আমার কোমরের হাড্ডি ভেঙে গেছে, ব্যথা পেতেছে অনেক। এই অবস্থায় পুরান ঢাকার কসাইটলিতে ভূমিকম্পের রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শনে যান রাজুক চেয়ারম্যান। পরিদর্শন শেষে বলেন, প্ল্যান ছাড়া ভবন করায় পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। এক কাঠার নিচেও জমির উপরে একটা বাড়ি আছে 6তলা 7তলা, উইদাউট প্ল্যান। আমরা এক কাঠার নিচে কিন্তু আমরা প্ল্যান জোর করে করতেছে, আমরা মিটার কেটে দিচ্ছি, তারপরেও আবার চড়াই মিটার দিয়ে করতেছে, জেনারেটর দিয়ে করতেছে, রাত্রিবেলা করতেছে। এইগুলো হলো মানে ইতিহাস। ভূমিকম্প আরো 10 সেকেন্ড স্থায়ী হলে রাজধানীতে বিপর্যয় নেমে আসতো বলে জানান রাজুক চেয়ারম্যান। পুরো বাংলাদেশেই কিন্তু বেসিক্যালি একবারে কোনোটাই যে সেফ সাইডে আছে কোনো জোন যে আমি নিশ্চিন্তে আছি, নট দ্যাট, মানে পুরাটাই আমরা আছি। হয়তো আমাদের ফর্মুলা মতো
ইঞ্জিনিয়ারিং মতো, কোনোটা কম কোনোটা বেশি। কম জমিতে থাকা পুরনো বা উঁচু বাড়ি ভেঙে কয়েকজন মিলে বাড়ি বানানোর পরামর্শ দেন রাজুক চেয়ারম্যান। জন মিলে একটা বাড়ি করে তাহলে আমরা তাদেরকে বেশ কিছু বোনাস দিব, বেনিফিট দিব, তাদের ওই বাড়ি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ভূমিকম্পে হতাহতের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে উৎপত্তিস্থল নরসিংদী জেলা জুড়ে। অনেকেই পাকা বাড়ি ছেড়ে গ্রামের বাড়ি ও আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন। এদিকে ঘোড়াশালে ফাটল ধরা এলাকার মাটি পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। সংশ্লিষ্টরা জানান, ভূমিকম্পে দেয়াল ধস, হৃদরোগ এবং গাছ ভেঙে পড়ে হতাহতের সংখ্যা বেড়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভূমিকম্পে নরসিংদীতে 5 জনের মৃত্যু ও আহতের ঘটনায় পুরো জেলায় এখনও আতঙ্ক বিরাজ করছে। জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কিছু ভবনের ফাটল মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে ঘোড়াশালের লেবুতলা গ্রামের একটি জমিতে এবং পলাশে একটি কলেজের প্রধান ফটকের সামনে বড় ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে অনেক পরিবার শহরের উঁচু ভবন ছেড়ে গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গ্রামের বাড়ি না থাকায় কেউ কেউ অবস্থান নিয়েছেন আত্মীয়র বাড়িতে। আতঙ্ক তো একটা আছে, যেহেতু এখানে আমার মেয়ে পড়ে, এখানে আশেপাশে বিশাল বড় মাদ্রাসা, এখানে আশেপাশে বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে হইতেছে। এইগুলি যে এখন যদি সেফটি যে কাজ না করে কোন সময় আবার কি ঘটে। কালকে যে ভূমিকম্প হয়েছে আমার জীবনে বর্ষে এই ধরনের ভূমিকম্প দেই নেই। সে আসলে কোনো বিল্ডিং করার যে নিয়ম নীতি আছে সেটা ফলো করছি কিনা এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এখনো আতঙ্কের মধ্যে আছি, কারণ আল্লাহ কখন কি করে এটা তো বলা যায় না। আর ঘোড়াশালে ফাটল ধরা এলাকার মাটি পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। 7 সদস্যের একটি টিম মাটির এই নমুনা সংগ্রহ করেন। ফাটলগুলা, তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার লেন্থ, এগুলোও ইন্টেন্সিটি দেখায় যে তীব্রতা, কম্পনের তীব্রতাটা কতটুকু, এগুলো আমরা দেখতেছি এবং পরবর্তীতে এগুলো থেকে হয়তো আমরা ম্যাপ তৈরি করব। এদিকে কম্পনে দেয়াল ধস, হৃদরোগে আক্রান্ত হয় এবং গাছ ভেঙে পড়ে হতাহতের সংখ্যা বাড়ে বলে জানান সংশ্লিষ্টরা। তাই দুর্যোগে সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের ভূমিকম্প প্রতিরোধে আসলে এটার আগে থেকে পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। এজন্য আমরা সবসময় এই বিষয়ে সতর্কতা এবং সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসন পক্ষ থেকে সর্বোচ্চ। নাদিরা সুলতানা, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। জামায়াত ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি মহল এখনও নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র করছে। অন্যদিকে গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণকে বোকা বানিয়ে ভুল পথে চালিত করার অপচেষ্টা চলছে। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। দেশের সাধারণ মানুষ পিয়ার বোঝে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণভোটের 4টি প্রশ্ন জনগণের বোধগম্য নয়। বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট, একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা ষড়যন্ত্র করছে। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জামায়াত ইসলামীকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে অবশ্যই একদিন এই পতিত ফ্যাসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অন্যদিকে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। রুদ্র রফিক, RTV, ঢাকা।
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিশ্বর ইউনিয়নের বেরতলা মাঠে জনসভা শেষে এ মন্তব্য করেন। বলেন, চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নানামুখী দাবির প্রেক্ষিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বারবার দেশ গঠনের সুযোগ এলেও রাজনৈতিক নেতারা সেই সুযোগের উত্তম ব্যবহার না করে অপব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে চকবাজার এলাকার প্যারোট মাঠে তিনি এসব কথা বলেন, জামায়াত ক্ষমতায় গেলেও পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে। নির্বাচনের দিন গণভোট হলে গণহত্যার শঙ্কাও প্রকাশ করেন তিনি। বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে, কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছেন। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। জুলাই গণহত্যায় শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করলে দেশের জনগণ ন্যায় বিচার পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকালে রাজধানীতে গণমিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক স্থাপন করবে এমন প্রত্যাশাও করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সহ যে দলগুলো জাতির সাথে প্রতারণা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। আইন পাশ হওয়ার পরে গণভোটের আয়োজনে কাজ করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের উদ্যোগে সেমিনারে একথা বলেন তিনি। মারা গিয়েছে এমন প্রায় 21 লাখ ভোটারের সন্ধান পাওয়া গেছে বলেও জানান সিএসি। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী আমলে মৃত মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে, তখন এমন শিরোনাম হয় গণমাধ্যমগুলোতে। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত জাতীয় 3 নির্বাচনে মৃত মানুষ ভোট দিয়েছে। একজনের ভোট একজনে দিয়ে গেছে অতীতে, 3টে ইলেকশনে তাই হয়েছে। আমরা তো প্রায় 21 লক্ষ ভোটার মারা গেছে বহু আগে, কিন্তু তাদের নাম তো রয়ে গেছিল ভোটার লিস্টে। তো এগুলো আমরা ওখান থেকেই বলা। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন নির্দেশের চিঠি কমিশন পেয়েছে, তবে এ বিষয়ে আইন পাশ হওয়ার আগে কার্যক্রম গ্রহণ করা হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। গণভোটের ব্যাপারে ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য সামনে রেখে নির্বাচন কমিশনের কাজ চলমান রয়েছে বলেও জানান এএএম নাসির উদ্দিন। The job they have done in the updating process of voter registration, the voter list updating process, they work 24/7. Our government is also committed to deliver free, fair and election, and we are also committed. এর আগে একই সেমিনারে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে অংশীদার হতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, অপতথ্য এবং এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশন কাজ করছে। Participatory elections, we had good turnout of international observers. রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করছি। তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনে অংশীদার হতে চায়। Here in Bangladesh, you will often find somebody, এআর বাদল, RTV, ঢাকা।
BAID 2025 শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে এগিয়ে নেওয়ার একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী এই মন্তব্য করেন। বিকেলে গুলশান ক্লাবে হল রুমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করছে বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন 2025-এর দ্বিতীয় আসর। দুটি বিভাগে 6 জন বিজয়ীকে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ টাকা, সনদপত্র, ট্রফি প্রদান করা হয়। FSN সলিউশন লিমিটেড আয়োজনে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটিতে AI সেমিনার। দুপুরে রাজধানীর একটি হোটেলে AI এর ক্রমবর্ধমান ভূমিকা, সাইবার প্রতিরক্ষা, ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে সিকিউরিটি অপারেশন নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর দেব দুলাল রায়, অ্যাডিশনাল ডিরেক্টর SM তোফায়েল আহমেদ, FSN সলিউশনের চেয়ারম্যান ডক্টর শান্তনু দাস। FSN সলিউশন লিমিটেডের দেশের ডিজিটাল নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধিতে অবদান এবং নিজস্ব উদ্ভাবিত বেশ কয়েকটি পণ্য উপস্থাপন করেন। সেমিনারে ব্যাংকিং খাত, একাডেমিয়া, সরকারি ICT বিভাগ এবং সাইবার সিকিউরিটি শিল্পের শীর্ষস্থানীয় পেশাজীবীরা অংশগ্রহণ করেন। গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বলসোনারোকে কারাদণ্ড দেওয়া হয়। কিছুদিন পরই তার দণ্ড কার্যকর হওয়ার কথা। এর আগে শনিবার ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হলো। বলসোনারোকে গ্রেপ্তারের পর দেশটির কেন্দ্রীয় পুলিশের তরফে বলা হয়, তার বিরুদ্ধে পুলিশি স্বপ্রণোদিত হয়ে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করে, যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।